বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবে। সে অনেকদিন আগের কথা। গভীর এক জঙ্গল ছিল, আর সেই জঙ্গলে মিনু ও তার ঠাকুমা বসবাস করত। মিনুর মা বাবা কেউই ছিল না। তার ওই বৃদ্ধ ঠাকুমাই তাকে ছোটবেলা থেকে আদর যত্ন দিয়ে লালন পালন করে গড়ে তুলেছে। মিনু এখন যথেষ্ট বড় হয়েছে, কিন্তু তার ঠাকুমা অনেক বৃদ্ধ হয়ে গেছে। আগের মতো এখন আর কাজ করতে পারে না। ঠাকুমা, তুমি ওষুধটুকু খেয়ে নাও, খুব দ্রুতই তুমি সুস্থ হয়ে যাবে। মিনু, আমার জন্য ভাবিস না, এখন নিজের জন্য ভাব বোন। আমি বৃদ্ধ মানুষ, কখন মরে যাই তার কোনো খোঁজ নেই। তুই একটু নিজের জন্য ভাব, আমাকে নিয়ে আর চিন্তা করিস না। তোর ওই শিকদার চাচার কাছ থেকে 10,000 টাকা এনেছিলাম, যদি পারিস ওর টাকাগুলো দিয়ে দিস বোন। ও মানুষটা একদমই ভালো না, তারপর না জানি তোকে কি সব কথা বলে ফেলবে। কাজকর্ম করে ওর টাকাগুলো শোধ দিয়ে দিস বোন। ঠাকুমা, তোমার এসব কথা একদম চিন্তা করতে হবে না। আমি কাজকর্ম করে শিকদার চাচার টাকাগুলো শোধ দিয়ে দেব। তুমি এসব নিয়ে ভেবো না তো। তুমি ওষুধটা খাও, তুমি দ্রুতই সুস্থ হয়ে উঠবে। আর ওই রাতে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল, আর ঝড় বৃষ্টিতে মিনুদের ঘরের একটা চালা একদমই ভেঙে যায়। পরের দিন সকালবেলা ঝড় বৃষ্টি থেমে গেল। মিনুর অসুস্থ ঠাকুমা ঘরের ভিতর ঘুমিয়ে রইল, আর এদিকে মিনু ঘরের চালাটা দেখছিল কিভাবে কি করা যায়। আর এরই মধ্যে চলে আসলো শিকদার চাচা ও তার চেলা। হে মিনু, টাকাগুলো তো দিচ্ছিস না। তোর ঠাকুমা তো বললো 1-2 মাস রেখেই টাকাগুলো দিয়ে দেবে, তো এখনো টাকার কোনো খোঁজ নেই কেন? আরে শিকদার চাচা, আপনি এসেছেন? আচ্ছা, এখানে বসুন। আসলে ঠাকুমা অনেক অসুস্থ, যার জন্য ঠাকুমা কোনো কাজে যেতে পারছে না, আর আমিও কিছু করতে পারছি না। ঠাকুমাকে ছেড়ে কোথাও যেতে পারছি না, তাই তো আপনার টাকাগুলো দিতে পারছি না। থাক মিনু, নাটক বন্ধ কর। তোর এসব অসুস্থ বা সুস্থ এসব কথা আমি শুনতে চাই না। তুই আমার টাকা নিয়েছিস, আমার টাকা শোধ দিবি, ব্যাস। আর কোনো কিছু চাই না আমি। শিকদার চাচা এমন সব কথা মিনুকে বলতে থাকে, আর ওপাশ থেকে শিকদার চাচার চেলা শিকদার চাচার কানে কানে বলে, বাবু মশাই, মিনুর যে জায়গা খান অনেক সুন্দর জায়গা, ওরে ভাঙা চোরা ঘর বাড়ি আরো ভাঙিয়ে ফেলাই দিলে জায়গাটা অনেক সুন্দর হইব, আর জায়গাটা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যায়। মিনুকে তাহলে আর ধাক্কা ধাক্কি দেওয়ার দরকার নাই। মিনুকে এখান থেকে চলে যাইতে বলেন, আর তারপর জমি বিক্রি করে আপনার টাকাটা আপনি লইয়া লিয়েন। হ্যাঁ হ্যাঁ, তুই তো ঠিক কথাই বলেছিস। আচ্ছা মিনু, তুই যদি টাকা না দিতে পারিস তাহলে তোর ঘর বাড়ি ভেঙে নিয়ে তোর ঠাকুমাকে নিয়ে অন্য কোথাও চলে যা। আমি বরঞ্চ এই জমিটা বিক্রি করেই আমার টাকাটা আমি নিয়ে নেব, কি বলিস? না না শিকদার চাচা, এটা আপনি কেমন কথা বলছেন? জমি বিক্রি করব মানে? আমি তো বলেছি আপনি টাকা পাবেন, আমি টাকা শোধ দেব। হয়তো আমার একটু দেরি হবে আর একটু কষ্ট, তবে ওটা কোনো বিষয় নেই। তাই বলে আমি আমার জমি বিক্রি করব? জমি বিক্রি করে তারপর আমি যাব কোথায়? তারপর মিনু হাত জোড় করে শিকদার চাচার পায়ে পড়ল। শিকদার চাচা, আমি আপনার পায়ে পড়ছি, আমাকে আমাকে আর একটা সপ্তাহ সময় দেন। 1 সপ্তাহের ভিতরেই আমি বাগান থেকে ফুল তুলে ফুল বিক্রি করে
আমি আপনার টাকা শোধ দিয়ে দেব। আচ্ছা মিনু, মিনু পা ছাড়। বলছি 1 সপ্তাহ কিন্তু ঠিক সময়। এই 1 সপ্তাহের অধিক হলে আমি কিন্তু তোর জমি বিক্রি করে দেব। 1 সপ্তাহের ভিতরেই আমার টাকাটা কিন্তু আমার চাই। আচ্ছা চাচা, আমি 1 সপ্তাহের ভিতরেই আপনার টাকাটা দেওয়ার চেষ্টা করব। অনেক ধন্যবাদ এই সময়টুকু দেওয়ার জন্য। এরপর শিকদার চাচা ও তার চেলা সেখান থেকে চলে গেল। এরপর মিনু অনেক কান্নাকাটি করতে লাগলো, কিন্তু তার ঠাকুমার সামনে এসব কথা কিছু বলল না, কারণ তিনি অনেক অসুস্থ ছিলেন। এসব কথা বললে তিনি আরো কষ্ট পাবেন, তাই তাকে আর কিছু বলল না। এরপর মিনু কাঁদতে কাঁদতে জঙ্গলের ভিতর চলে গেল, আর সেখানে একটা সাজি নিয়ে গেল। সাজিতে সে জঙ্গল থেকে বিভিন্ন ধরনের ফুল কুড়াতে লাগলো। হঠাৎ মিনু দেখতে পেল কাটা গাছের ভিতরে একটা পাখি অনেক ছটফট করতে লাগলো। আরে কত সুন্দর একটা ছানা, কিভাবে এই কাঁটার ভিতর বিঁধে গেল রে? মনে হয় এখনো উঠতে পারে না। আচ্ছা, তুমি কষ্ট পেও না বন্ধু, আমি এখনই তোমাকে ছাড়িয়ে দেব। তারপর মিনু কাঁটার ভিতর থেকে ছানাটিকে ছাড়িয়ে দিতে লাগলো, আর অমনি একটা কাঁটা এসে মিনুর হাতে বিঁধলো। মিনুর হাত থেকে রক্ত অঝরে ঝরতে লাগলো। তারপরেও সে ছানাটিকে ছাড়িয়েই ছাড়লো। কি গো বন্ধু, বলেছি না তোমাকে আমি উদ্ধার করেই ছাড়বো? তুমি তো এখনো অনেক অসুস্থ। আহারে, এই অবস্থায় তোমাকে ছাড়া যাবে না। তুমি বরঞ্চ আমার বাড়িতে চলো। আমার বাড়িতে গিয়ে তোমাকে সুস্থ করে তারপর তোমাকে আবার এই জঙ্গলে ফেরত দিয়ে যাব। আর তখনই বিকট একটা আওয়াজ হলো। সেই ছোট্ট ছানাটি এক পলকে একটা ফুলপরিতে রূপান্তরিত হলো। আর সেই ফুলপরিটি মিনুকে বলল, হা হা হা, মিনু, তুমি আমাকে চিনতে পারোনি? না না, কে তুমি? আমার অনেক ভয় করছে। তুমি ছোট্ট ছানা থেকে কিভাবে একটা মানুষে পরিণত হলে? আবার তোমার দুটো পাখাও আছে। তুমি তো দেখতে অনেক সুন্দর, কত গয়না তোমার পরনে। এত ফুল তুমি কোথায় পেয়েছো? হা হা হা, মিনু, আমার ফুলের বাগান আছে, অনেক ফুল সেখানে। তুমি কি সেখানে যেতে চাও? না না, আমি যেতে চাই না। দেখো, আমি অনেক গরিব মানুষ, আমাকে এত লোভ দেখিও না। আমি অনেক কষ্ট করে পরিশ্রম করে টাকা উপার্জন করি। এই জঙ্গল থেকে ফুল কুড়িয়ে নিয়ে সেগুলো বাজারে বিক্রি করি, আর সেই টাকা দিয়েই আমার সংসার চলে। আর ওদিকে আমার ঠাকুমাও অনেক অসুস্থ। আচ্ছা, তোমার সঙ্গে আজ আর কথা বলে সময় নষ্ট করব না। আমার যে বাড়িতে যেতে হবে, আমার ঠাকুমা বাড়িতে একা আছেন। মিনু, তুমি আমাকে এখনো ভালো করে চিনতে পারোনি? আমি যে এই বনের ফুলপরি। আমি তোমার মনের কষ্ট সম্পর্কে সব কিছুই জানি। তোমার মনে এত কষ্ট, তারপরেও তুমি কাঁটাবন থেকে ওই ছোট্ট ছানাটিকে উদ্ধার করলে। আর উদ্ধার করতে গিয়ে তোমার হাত থেকে অঝরে রক্ত ঝরলো। তারপরেও নিজের শরীরের পরোয়া না করে তুমি ওই ছোট্ট ছানাটিকে বাঁচালে। আর তোমার এই কাজ দেখে আমি অনেক মুগ্ধ হয়েছি, আর তাই আমি তোমাকে কিছু উপহার দিতে চাই। সত্যি করে বলো মিনু, তোমার কিসের প্রয়োজন? দেখো, আমার কোনো কিছুর প্রয়োজন নেই। আমি আমার নিজেরটা আমি উপার্জন করতে সক্ষম আছি। তোমার কিছু দিতে হবে না। আচ্ছা মিনু, তোমাকে কিছু চাইতে হবে না। আর আমি তোমাকে কোনো লোভও দেখাচ্ছি না। তোমাকে আমি খুশি হয়ে একটা হরিণ ছানা উপহার দিচ্ছি। এই হরিণ ছানাটির কাছে তোমার যখন যা প্রয়োজন তুমি চাইবে, আর হরিণটি তখন তোমাকে তাই এনে দেবে। একে খুব সাবধানে ও যত্ন করে রাখো।
তুমি একে তোমার ভাই বলতে পারো। এরপর মিনু সেই ছোট্ট হরিণ ছানাটিকে নিয়ে তার বাড়িতে গেল। বাড়িতে গিয়ে প্রথমেই মিনু হরিণ ছানাটিকে বলল, ছোট্ট হরিণ ভাই, দেখো আমার ঠাকুমা অনেক অসুস্থ, খুব জ্বর গায়। তুমি প্রথমে আমার ঠাকুমাকে সুস্থ করে দাও। এরপর অলৌকিক শক্তির মাধ্যমে হরিণটি মিনুর ঠাকুমাকে সুস্থ করে দিল। তারপর মিনু হরিণটিকে কিছু টাকা দিতে বলল, আর হরিণটিও কিছু টাকা দিল মিনুকে। আর সেই টাকা দিয়ে মিনু তার ঘরের চাল ঠিক করালো। আর কিছুদিন পরই শিকদার চাচা বাড়িতে এলো, আর মিনু তখন সেই 10,000 টাকা শিকদার চাচার হাতে তুলে দিলেন। টাকা পেয়েও শিকদার চাচা খুশি ছিল না, কারণ তিনি চেয়েছিলেন মিনুকে ওখান থেকে তাড়িয়ে দিয়ে জমিটুকু নিজের নামে লিখে নেবে। শিকদার চাচা তখন তার চেলাকে বললেন, আচ্ছা, মিনু এত টাকা কোথা থেকে পাচ্ছে? ওর ঠাকুমাকে সুস্থ করালো, ঘরের চাল ঠিক করালো, আবার আবার আমার টাকাও দিয়ে দিল। এত টাকাও কোথায় পাচ্ছ? মিনুর দিকে নজর রাখো। তখন শিকদার চাচার চেলা শিকদার চাচাকে বললেন, বাবু মশাই, তাছাড়াও মিনুরে দেখতেছি বাজারে যাই বড় বড় মাছ কিনে, কোনো কিছুর অভাব যেন আর নাই। নিশ্চয়ই কোনো কিছু পাইছে, জঙ্গলের ভিতর থাকে তো। আর তাছাড়া জঙ্গলের অনেক ভিতরে যায় ও ফুল কুড়াতে, ওর দিকে তো কড়া নজর রাখতেই হবে। এরপর শিকদার চাচা ও তার চেলা মিনুর ঘরের পিছনে গিয়ে চুপটি করে বসে থাকে, আর ওই হরিণ ছানাটি মিনুর পায়ের কাছেই ঘুমিয়ে থাকতো। শিকদার চাচা ও তার চেলা দেখে ঘরের ভিতরে মিনু হরিণটির সাথে অনেক কথা বলে, আর হরিণটির কাছে যা চায় হরিণটি তাই মিনুকে দেয়। শিকদার চাচা ও তার চেলার আর বুঝতে বাকি রইল না যে ওই হরিণটি নিশ্চয়ই কোনো জাদুর হরিণ, সুতরাং ওই হরিণটি তাদের প্রয়োজন। তখন অনেক গভীর রাতে শিকদার চাচা ও তার চেলা ওই হরিণটিকে চুরি করে। হরিণটিকে চুরি করে নিয়ে তারা গভীর জঙ্গলে চলে যায়, আর হরিণটিকে বলে, এই হরিণ, তুই নাকি জাদুর হরিণ? তোর কাছে মিনু যা চায় তুই তাকে তাই দিয়ে দিস? আচ্ছা, আমাকে অনেক টাকা পয়সা দে, অনেক বাড়ি গাড়ি দে, দে বলছি। এমন কথা বলতে থাকে হরিণটির সাথে, আর হরিণটি অনেক রাগ হয়, কিন্তু হরিণটি কিছুই দেয় না। হরিণটি শিকদার চাচার কথা শোনে না বলে শিকদার চাচা বড় একটা লাঠি এনে হরিণটিকে অনেক মারধর করতে লাগে। আর এদিকে হরিণটির চোখ রাগে লাল হয়ে যায়। আর ঠিক তখনই মাটির তল থেকে কিছু কাটা গাছ এসে শিকদার চাচা ও তার চেলাকে বেঁধে ফেলে। ও মা গো, এটা আবার কি গাছ? এটা আমাদের বেঁধে ফেলছে কেন? এই হরিণটি নিশ্চয়ই কোনো জাদু করেছে। মরে গেলাম, গা দিয়ে তো রক্ত বের হচ্ছে। ও বাবা গো, মরে গেলাম। বাবু মশাইয়ের সাথে আইসে যে আমার প্রাণের নাশ হইতাছে। কি ভুল করলাম রে। ও মিনু, তুই আমাকে বাঁচা, আমরা মইরা গেলাম। মিনু তখন ঘরের ভিতরে দেখে তার হরিণটি নেই, আর ওদিকে জঙ্গলের ভিতর থেকে বাঁচাও বাঁচাও শব্দ আসছে। তখন মিনু ঘর থেকে এক দৌড়ে জঙ্গলের ভিতর চলে এলো, আর এসে দেখলো হরিণটির চোখ লাল হয়ে গেছে, আর শিকদার চাচা ও তার চেলা কাটা লতায় পাতায় জড়িয়ে আছে, আর খুব আকুতি মিনতি করতে লাগলো। মিনু, মিনু বাঁচা আমাদের মা, আমরা যে অনেক লোভ করেছিলাম, তোর এই জাদুর হরিণকে আমরা চুরি করে এনেছি। দেখ,
আর দেখ আমাদের কি অবস্থা করেছে। আমাদের ক্ষমা করে দে মা, আমাদের ক্ষমা করে দে, এবারের মতো ক্ষমা করে দে। আমরা আর কোনোদিনও এত লোভ করবো না মা, আমাদের ক্ষমা করে দে। আরে শিকদার চাচা, আপনার মতো মানুষ এমন কাজ করবে এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। আপনি শেষমেশ কিনা চুরি করলেন, তাও আবার আমার ঘরে। যাকে আপনার সাহায্য করার কথা তাকে সাহায্য না করে বরং তারই সম্পত্তি লুট করে খাওয়ার ইচ্ছা আপনার। যাই হোক, আমি ক্ষমা করার কে? আপনি আমার ছোট্ট হরিণ ভাইকে চুরি করেছেন, ও যদি ক্ষমা করে সেটা ওর ইচ্ছা। হরিণ ভাই, তুমি ওদের ক্ষমা করে দাও। ওরা অনেক লোভী মানুষ, যাদের সাহায্য করার কথা তারা সাহায্য না করে বরং সেই গরিবেরই সম্পত্তি লুট করে খাওয়ার ইচ্ছা। তারপরেও আমরা তো আর অমানুষ নই, তুমি ওদের ক্ষমা করে দাও ভাই। কিন্তু কিছুতেই হরিণটি মিনুর কোনো কথা শুনতে রাজি ছিল না। হরিণটির চোখ লাল হয়ে গিয়েছিল। আর তখনই সেখানে ফুলপরীর আগমন ঘটে। ফুলপরী এসে তখন মিনুকে বলে, মিনু, তোমাকে বলেছিলাম না হরিণটাকে অনেক সাবধানে ও যত্ন করে রাখবে। ওর কিন্তু অনেক রাগ, ওর এখন অনেক রাগ হয়ে গেছে। দেখো, ওর চোখ দুটো লাল টক টক করছে। মিনু তখন ফুলপরীকে বলল, দেখো ফুলপরী, আমি দিন এনে দিন খাই। আমার ঠাকুমা অসুস্থ ছিল, আমার ঠাকুমাকে হরিণ ভাই সুস্থ করে দিয়েছে। আমার ঘরের চালটা ভাঙা ছিল, সেটাও আমি ঠিক করে নিয়েছি। আর শিকদার চাচা আমার কাছে 10,000 টাকা পেত, আর সে টাকাটাও হরিণ ভাই আমাকে দিয়েছে। এখন আর আমার কোনো অভাব নেই। আমি বাগান থেকে ফুল তুলবো আর সেগুলো বাজারে বিক্রি করব। আর সেখান থেকে যে টাকা আসবে সেটা দিয়েই দিব্যি আমার সংসার চলে যাবে। সুতরাং হরিণ ভাইকে আমার আর কোনো প্রয়োজন নেই। ওর সাথে এতদিন থেকে অনেক ভালোবাসা পেয়েছি, অনেক কিছু শিখতেও জানতে পেরেছি। সুতরাং হরিণ ভাইকে আমার আর কোনো প্রয়োজন নেই। তুমি ওকে তোমার কাছে নিয়ে যাও। আর তখনই ফুলপরী শিকদার চাচা ও তার চেলাকে মুক্ত করে দিল। আর মিনুকে বলল, মিনু, এই বনেই থাকি, আমি হলাম ফুলপরী। তুমি যে গাছে ফুল নিতে যাবে কোনো দিনও তোমার কখনো ফুলের অভাব হবে না। আর এই ফুল বিক্রি করেই দিব্যি তোমার সংসার চলে যাবে। এই আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে। এরপর থেকে মিনু ওই জঙ্গলে যত ফুল গাছ আছে সব গাছকে ফুল কুড়িয়ে আর সেগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত। এভাবেই ফুল বিক্রি করে তার সংসার খুব ভালোভাবে চলতো। তার ঠাকুমাকে নিয়ে সে অনেক সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তার সংসারে আর কোনো অভাব অনটন রইল না। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবে না। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন নতুন গল্প নিয়ে হাজির হব।